প্রশ্ন করতেই হবে যে মাত্র 18 কোটি টাকায় 2 দশকের বেশি সময়ের জন্য, 250 কোটি টাকায় 3 দশকের বেশি সময়ের জন্য, টাকা, ডলার নয় কিন্তু, এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনূস সরকার, কে লাভ পাচ্ছে, কার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন করার সময় এসেছে, কে কমিশন পাচ্ছেন, কত পাচ্ছেন। বিভিন্ন টার্মিনাল গুলো এবং সবদিন যে দুটো টার্মিনাল তিনি তার সরকার কয়েক দশকের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পাদন করেন, এখন জানা যাচ্ছে সেই চুক্তিগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য 30 বছরের জন্য ডেনমার্কের একটা কোম্পানিকে আরেকটা টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 22 বছরের জন্য সুইজারল্যান্ডের একটা কোম্পানিকে। মানে বন্দরের যে এত টার্মিনাল ছিল, কন্টেইনার টার্মিনাল ছিল এবং এতগুলো বিক্রি বাটা করবার মতো বাংলাদেশের সম্পদ ছিল, যেগুলো একেবারে নগদ অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বেচে দিচ্ছেন এবং নামমাত্র মূল্যে কয়েক দশকের জন্যে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্দরগুলোয়, টার্মিনালগুলোয় এত লুটপাট হতো, এত চাঁদাবাজি চলতো এবং এত অদক্ষতা, এই অদক্ষতা, অসততা এসবের একেবারে অবসান ঘটানোর জন্য তারা নাকি বন্দরগুলো বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু আপনারা যারা আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ে পাঠ করেছেন বা নানা রকম ভাবেই খবর রাখেন, তারা জানেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এ ধরনের মানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে যখন কোনো দেশের স্পর্শকাতর কোনো স্থাপনা তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিকভাবে বন্দরগুলোকে একটি দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনার মধ্যে শীর্ষে রাখা হয়। অথচ ডক্টর ইউনূস যে মাঝারি মানের কর্মকর্তাকে বহুজাতিক এক ব্যাংক থেকে তুলে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান করলেন, বিডার তরুণ নেতা চুক্তি সাধন করে ফেলেছেন মাত্র একদিন নথিপত্র দেখে, আর কিভাবেই বা ডেনমার্কে দেবেন আর সুইজারল্যান্ডে ঠিক দেবেন, সেগুলো নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কিছুতেই ঘোষণা করা যাচ্ছে না। 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি সরকার 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মোলার মায়ার্স এদেরকে, এপিএম বলে এরা পরিচিত। একই দিনে বুড়িগঙ্গার পারে কেরানীগঞ্জের কাছে, মানে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকেও 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্বে দিতে চুক্তি করে ফেলে সরকার। মানে একদিনে দুটো চুক্তি। এবং চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, যেটি বাংলাদেশের সবচেয়ে লাভজনক, চট্টগ্রাম বন্দরের 44% বেশি কন্টেইনার হ্যান্ডলিং করছে যেই টার্মিনালটি, এবং যেই টার্মিনালটি দেশীয় ব্যবস্থাপনায় চলে, সরকারকে প্রতি বছর 1000 কোটি টাকার বেশি রাজস্ব এনে দিচ্ছে এবং তার যে সক্ষমতা তার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে, সেটা তো দেওয়ার পায়তারা চলছে গত বছর থেকে ডিপি ওয়ার্ল্ডকে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে সুইজারল্যান্ড এবং ডেনমার্ক, এই সুইজারল্যান্ড এবং ডেনমার্ক দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ দেশ, দুটোই নেটোর ঘনিষ্ঠ, নেটোর একদম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হচ্ছে ডেনমার্ক, আর সুইজারল্যান্ড হচ্ছে নেটোর পার্টনার ফর পিস প্রোগ্রামের অর্থাৎ পিএফপি প্রোগ্রামের অংশীদার, মানে নেটোর খুব গুরুত্বপূর্ণ অংশীদার। তো নেটো এই সামরিক জোট, যেটি প্রধানত মার্কিন প্রভাব বিস্তারে সারা পৃথিবীতে কাজ করে, এই নেটোর মূল প্রিন্সিপাল বা মূল আদর্শের জায়গাটা হচ্ছে যে কোনো একটি সদস্য রাষ্ট্র যদি কখনো নিজেকে সামরিক হুমকির শিকার বলে মনে করে বা সামরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে মনে করে, তাহলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র মনে করবে যে তার উপরেও একটা সামরিক হুমকি বা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে এবং সকলে মিলে তখন তারা ব্যবস্থা নেবে। কাজেই
খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে লক্ষ্য করা এই বিষয়টি যে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল যখন ডিপি ওয়ার্ল্ডকে দিতে অস্থিরতা তৈরি করেছে এই সরকার, যেটি আপাতত এই 20 তারিখ মাত্র উচ্চ আদালতে একটা স্থগিতাদেশ পাওয়া গেছে যে এক্ষুনি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে। পানগাঁও, লালদিয়া এসব আলাদা আলাদা করে যে বিক্রি করে দেওয়া সম্ভব কয়েক দশকের জন্য, সেটা যে এত দ্রুততার সঙ্গে এসেই তিনি ভাগাভাগি করে দেওয়া শুরু করেছেন, সেটা যে একটা দীর্ঘ পরিকল্পনার ফসল এবং এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে তিনি এসেছেন এবং সেই অ্যাসাইনমেন্ট খুবই সুচারুরূপে সম্পন্ন করতেই বাংলাদেশের প্রশাসন, জনপ্রশাসন, সরকারি কর্মকর্তাদের সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে তাকে যাতে যেতে না হয়, সেজন্যই যে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিনি যেরকম করে তার কোটাভুক্ত বিভিন্ন ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে, মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন, বিশেষ সহকারী বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন, ঠিক তেমনি এই আশিক চৌধুরীকে বহুজাতিক একটি ব্যাংকের মধ্যপদস্থ একটি পদ থেকে উঠিয়ে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করেছেন এবং এই ব্যক্তি বিনিয়োগের উদাহরণ হিসেবে বন্দরকে দেখাচ্ছে। সরকার যুক্তি দিয়েছেন, এই আশিক চৌধুরী যুক্তি দিচ্ছেন যেটাকে এক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু তারা বলছেন চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ বার্থিং এর জন্য গড়ে 3-4 দিন অপেক্ষা করতে হয়, যেখানে সিঙ্গাপুরে সময় লাগে মাত্র 12 থেকে 24 ঘন্টা, কন্টেইনার খালাসেও 7 থেকে 10 দিন সময় লাগে, যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক বেশি, 2-3 দিনের চেয়ে অনেক বেশি। এখন বাংলাদেশে যারা এই নিউমুরিং টার্মিনাল বা টার্মিনালগুলো পরিচালনা করেন তারা বলছেন যে এই যে বেশি সময় লাগছে তার একটা বড় কারণ কাস্টমসের দীর্ঘসূত্রিতা এবং কাস্টমসের নিয়ম কানুনের নানা রকম জট। তাহলে সেই জট নিরসন না করলে কি করে এই দীর্ঘসূত্রিতা কমে যাবে শুধুমাত্র বিদেশি বিভিন্ন অপারেটরকে টার্মিনালগুলো দিয়ে দিলে? সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের নিয়োগ করা এই আশিক চৌধুরীদের কাছ থেকে পাওয়া যায় না। তারপর তারা এক বিনিয়োগের বিরাট উদাহরণ হিসেবে এই লালদিয়া টার্মিনাল বিক্রি করে দেওয়া বা পানগাঁও টার্মিনাল বিক্রি করে দেওয়াকে দেখাচ্ছেন, যেখানে কিন্তু বন্দর যেহেতু এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, সেটাকে বিশ্বে আন্তর্জাতিকভাবে বিনিয়োগের উদাহরণ হিসেবে দেখা হয় না। কারণ আপনি আপনার দেশের একটা জমি, আপনার দেশের একটা সম্পদ যা থেকে আপনি রাষ্ট্রই নিয়মিতভাবে মাসুল পেতে পারত এবং রাষ্ট্রের নাগরিকরা তার ব্যবহার করতে পারত রাষ্ট্রের ব্যবস্থাপনায়, এবং সেটাকে আপনি বিনিয়োগ হিসেবে দেখার চেয়ে একটা বিশেষ সুবিধা হিসেবে আন্তর্জাতিকভাবেই দেখা হয়। এখন ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের এই পারিষদবর্গ এই বিশেষ সুবিধা কেন সুইজারল্যান্ড, ডেনমার্ক এই প্রতিষ্ঠানগুলোকে দিতে সম্মত হলো বা দিতে পছন্দ করলো? স্বাভাবিকভাবেই যারা প্রতিবাদ করছেন, যারা আপত্তি করছেন, তারা প্রশ্ন তুলছেন এই প্রতিষ্ঠানগুলোকে কি করে পছন্দ করলো ডক্টর ইউনুস সরকার? ডক্টর ইউনুস যেমন ডিপি ওয়ার্ল্ড দেশে দেশে বন্দর ব্যবস্থাপনা করে, এই এমপিএম ডেনমার্কের তারা বিরাট বন্দর ব্যবস্থাপনাকারী পরিচালনাকারী প্রতিষ্ঠান, এগুলোকে যুক্তি হিসেবে দেখাতে চাইছেন। কিন্তু আমরা তাদেরকেই কেন কাজ দিলাম? কার কমিশন খেয়ে কিংবা কার ইঙ্গিতে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সরকার একদিনে এত এত কাগজ দেখে 3 দশকের বেশি সময়ের জন্য, 2 দশকের বেশি সময়ের জন্য দুটো টার্মিনাল দিয়ে দিতে পারলো? এই প্রশ্নগুলো উঠছে। এই প্রশ্নগুলোর উত্তরে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট মানে দুদেশের মধ্যে চুক্তি হলে এর যে গোপনীয়তার ব্যাপার থাকে সেটা বোঝানোর চেষ্টা করছেন কখনো বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, কখনো সরকার পক্ষের অন্য কোনো সুশীল সমাজের প্রতিনিধি, কখনো বা সরকারের প্রেস সচিব শফিকুল আলম। এখন একদিকে যেমন তথ্য অধিকার আইনে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে আমার আপনার বন্দর বেচে দেওয়ার কোনো অধিকার সরকারকে বাংলাদেশের আইন দেয় না, ঠিক তেমনি এই প্রশ্নও উঠেছে যে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য যেই পরিচালনার দায়িত্ব তারা 30 বছর ধরে পেয়ে গেল একটা কনসেশন চুক্তির আওতায়, সেটার জন্য ডেনমার্কের এই এপিএম কোম্পানি মাত্র 100 কোটি টাকা সাইনিং মানি পেয়েছে বাংলাদেশ, এবং এটাকে সরকার এমন বিরাট বিনিয়োগ হিসেবে দেখাচ্ছে যে 250 কোটি টাকা পাওয়া গেছে। সেটাকেও বাংলাদেশের বিনিয়োগ বিশেষজ্ঞরা একটা খুবই ক্ষুদ্র অঙ্কে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল বেচে দেওয়ার চুক্তি হয়েছে বলে অভিহিত করছেন। পানগাঁও টার্মিনালের সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটিকে আরো
পানির দামে সরকার ছেড়ে দিয়েছে এই টার্মিনালটি। সেখানে এখনই 18 কোটি টাকা আর 250 কোটি টাকাকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান হিসেবে ইউনূস সরকার দেখানোর চেষ্টা করছে। সুইজারল্যান্ডের, ডেনমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে এই যে বাংলাদেশের নৌ সমুদ্র এবং নৌ নেটওয়ার্কের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, এটা যে একটা উদ্দেশ্যমূলক অ্যাসাইনমেন্টের ফল সেটা বুঝতে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের বা সচেতন জনগণের তেমন অসুবিধা হওয়ার কথা বলে কেউই মনে করেন না। কাজেই প্রশ্ন করতেই হবে যে মাত্র 18 কোটি টাকায় 2 দশকের বেশি সময়ের জন্য, 250 কোটি টাকায় 3 দশকের বেশি সময়ের জন্য, টাকা, ডলার নয় কিন্তু, এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনূস সরকার, কে লাভ পাচ্ছে, কার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন করার সময় এসেছে, কে কমিশন পাচ্ছেন, কত পাচ্ছেন? বাংলাদেশের আমদানি রপ্তানিকারকরাও যে বিষয়গুলো নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলছে যে তাদের সঙ্গে কোনো আলাপ ছাড়া, অংশীজনদের সাথে কোনো আলাপ ছাড়া হঠাৎ করে একেবারে ডক্টর ইউনূস তার একক সিদ্ধান্তে এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার একটা নির্বাচিত সরকার নয়, সেই সরকার কয়েক দশকের জন্য বিদেশি অপারেটরদের হাতে বন্দর দিয়ে দিল। কিন্তু আমদানি রপ্তানিকারকদের যেটা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ সেটা হচ্ছে বিদেশি অপারেটরদের হাতে যাওয়া মানেই মাসুল বাড়বে এবং এর ফলাফল হিসেবে এরই মধ্যে দেখা গেছে যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বন্দরকে লাভজনক করতে ইতোমধ্যেই 1 লাফে 40% মাসুল বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে আমদানি পণ্যের মূল্য বাড়বে, দেশের রপ্তানি সক্ষমতাকেও এটা খর্ব করবে। আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে যে বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণে কন্টেইনারের চার্জ 20 থেকে 30% পর্যন্ত বাড়ে। মানে নিজেদের আমদানি রপ্তানিকারকদের লাভালাভের কথা না ভেবে, নিজেদের নিরাপত্তা ঝুঁকির কথা না ভেবে বিদেশি অপারেটরদেরকে পরিচালনা, বিদেশি অপারেটরদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া এবং প্রবেশাধিকার দেওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায়, সেটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে বিদেশি কর্তৃত্ব বাড়াবে এবং সেই উদ্বেগের কারণেই কিন্তু বন্দরে সাধারণভাবে বিদেশি অপারেটরদেরকে সার্বিক নিয়ন্ত্রণ দিয়ে কোনো চুক্তি সম্পাদন করতে রাষ্ট্রগুলো রাজি হয় না। মনে রাখবেন, এই সরকার এসব চুক্তি করে যে যার মতো কমিশন খেয়ে চুক্তিগুলো করে চলে গেলেও পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে যদি এই ভুল সংশোধন করতে চায়, মানে এই যে 20-30 বছরের জন্য এক একটা বন্দর দিয়ে দেওয়ার চুক্তি থেকে সরে আসতে চায়, তাহলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে এবং এসব দুর্বল চুক্তির কারণে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে তবে মুক্তির চেষ্টা করতে হবে বাংলাদেশকে। আর যদি যেমনটা পরিষ্কার বোঝা যায়, আশঙ্কা করাটা যুক্তিসঙ্গত যে কোনো বিরাট শক্তির সমর্থনে, ইঙ্গিতে, নির্দেশনায় এই পরিকল্পনা নিয়ে, এই মেটিকুলাস ডিজাইন নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বসেছিলেন, যে কারণে তিনি একটার পর একটা টার্মিনাল এত সহজে বিভিন্ন রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে। এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন 71-এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন। 5ই আগস্টের পর সেনাপ্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতে ইসলামী এবং মামুনুল হকদের মতো লোকদের সামনে নিয়ে আসলেন, বিএনপিকে পাশ কাটিয়ে এসব কি এখনো দেখছি 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না। এরই সূত্র ধরে তিনি মঞ্চ 71 গঠন করেছেন, যেই মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দুটো মামলায় অভিযুক্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে। আর অন্যদিকে তার কারণ তারা একে রাজনৈতিক প্রতিশোধমূলক আদালত হিসেবে দেখেন, যেটা তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে। এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত মাত্র, কাজেই এই আদালতের আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো আগ্রহ বা কোনো উদ্যোগ এর আগে শেখ হাসিনা বা তার সাথে অভিযুক্ত তার দলীয় নেতৃবৃন্দের তরফে দেখা যায়নি। এবং শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে তার পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনকি যে মামলাটায় তার মৃত্যুদণ্ড হয়ে গেছে, সে মামলার ক্ষেত্রেও বলে রেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় যে তারা শুধুমাত্র তখনই আইনি প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন যখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেডাই খান পান্নাকে শেখ হাসিনার জন্য আইনি লড়াই চালাতে নিয়োজিত করলেন। এবং এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যে প্রথা, সে কারণেই যেই মামলাটায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেল সেখানেও নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন নামের একজন আইনজীবী। এবং এই মৃত্যুদণ্ড হলো যে মামলায়, সেই মামলাটির রায় হওয়ার আগেই বিচারকের সঙ্গে সম্ভাবনা নিয়ে সেই রেকর্ডিং, সেই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে এই যে কতটা সাজানো একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য নিয়োগ করা হয়েছে এবং এমন একটা মানে আদালতে শুধুমাত্র একটা ফর্মালিটি রক্ষায়, মানে যেহেতু আইন বলে যে সকল অভিযুক্তরই আইনজীবী পেতে হবে, সেই ফর্মালিটিটুকু রক্ষায় যে একজনকে নিয়োগ করা হয়েছে যিনি নিজেই বিশ্বাস করেন না যে তার মানে তার যে মক্কেল তার পক্ষে তার যুক্তি তুলে ধরা উচিত, একটা শক্ত অবস্থান নেওয়া উচিত, সে বিষয়ে একটা বড় ধরনের সমালোচনার সূচনা হয়। সেই সমালোচনা আরো তুঙ্গে ওঠে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে শেখ হাসিনা যে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পান নাই এই আদালতে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন। এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকেও যে কোনো নথিপত্র কিংবা কোনো পাল্টা সাক্ষ্য কিংবা সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হয় নাই, তার ফলে যে বিচার কাজটা দুর্বল হয়ে পড়েছে এবং কোনোভাবেই একটা গ্রহণযোগ্য বিচার কাজ হিসেবে গ্রাহ্য করা যাচ্ছে না, সেই বিষয়গুলো তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরে। সম্ভবত এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এই যে একটা বিচারের নাটক সাজিয়ে শেখ হাসিনার পক্ষে একজন দুর্বল আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া, যিনি নিজেও ইসলামী ব্যাংকের আইনজীবী ছিলেন এবং প্রশ্ন উঠেছে গত কয় মাসে, এসব কারণেই সম্ভবত এবার নিয়োজিত করলো শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে। কিন্তু মনে রাখবেন যে এই আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ম হচ্ছে যে রাষ্ট্র যদি পলাতক কোনো আসামির জন্য আইনজীবী নিয়োজিত করেন তাহলে সেই আইনজীবী নতুন কোনো নথিপত্র, সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেন না, তিনি কোনো সাক্ষীকে নিয়ে আসতে পারেন না, এমনকি আদালতে রায় হয়ে গেলে তিনি আপিলও করতে পারেন না। এমনকি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে আমরা জানলাম যে ওই মামলায় শেখ হাসিনার জন্য নিয়োজিত আমির হোসেন, সেই আমির হোসেন এমনকি নাকি রায়ের কপিও তার হাতে দেওয়া হয় নাই, কারণ তিনি তো আর আপিল টাপিল কিচ্ছু করতে পারবেন না। কাজে তিনি বেরিয়ে এসে বললেন যে রায়ের কপি নাকি আসামি পক্ষের আইনজীবীকে দেওয়া যাবে না, কাজেই তিনি রায়ের কপিও পান নাই। এই পরিস্থিতিতে জেডাই খান পান্নার এই নিয়োগটির সাথে সাথে এটাও মনে করা প্রয়োজন যে এই জেডাই খান পান্না কে। জেডাই খান পান্না 2024-এর জুলাই আগস্ট থেকে নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন বা তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন। 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তখন তিনি শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে একটা রিট করে আলোচনায় আসেন এবং তারপর 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকার
সরকারের পতন হওয়ার সেপ্টেম্বর মাসেই যখন ডক্টর ইউনূস ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে 2024-এর আগস্টের পর ছাত্র জনতা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে, কাজেই 1971-এর ইতিহাস মুছে গেছে, নতুন ইতিহাস তৈরি হয়েছে, তখন এই জেডাই খান পান্না সংবাদ মাধ্যমের সামনে বলেন যে রিসেট বাটনে চাপ দেওয়ার প্রসঙ্গ যদি আসে তাহলে তিনিও বা তারাও রিসেট বাটনে চাপ দিতে পারেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা এত সহজ হবে না। এই জেডাই খান পান্না ডক্টর ইউনূস মানে সরকার প্রধানের মন্তব্য বিষয়ে তিনি এমন কড়া মন্তব্য করবার কারণেই 2024-এ এসে তার বিরুদ্ধে, যিনি কিনা 2024-এ আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন, তার বিরুদ্ধে কিনা ঢালাও হত্যা মামলা হয়। এরপর তাকে হত্যা মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তিনি আইনি লড়াই করে নিষ্কৃতি পান, কিন্তু ক্রমাগতভাবে তিনি আলোচনায় থাকেন, কারণ 2025-এ এসে আবার তিনি একটা মঞ্চ 71 নামে একটা প্রতিষ্ঠান, একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন। মনে রাখুন, সেই মঞ্চ 71 থেকেই কিন্তু জেডাই খান পান্না এবং কামাল হোসেনের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হয়। সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ মুক্তিযোদ্ধারা ওই জেডাই খান পান্না এবং কামাল হোসেনের আয়োজনে মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে গ্রেফতার হন এবং এখনো গ্রেফতার আছেন। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। জেডাই খান পান্না এবং কামাল হোসেনের কন্যা সারা হোসেন আইনি লড়াই চালিয়ে লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালত থেকে, কারাগার থেকে বের করে নিয়ে আসলেও, মানে জামিনে মুক্ত করে আনলেও, অন্যদের ক্ষেত্রে এখনো তাদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। এই জেডাই খান পান্না আগস্ট মাসে মঞ্চ 71 ঘোষণার পর 15ই আগস্টে 2025-এর 15ই আগস্টে এমন তথ্য সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে যে তিনি এবং ডক্টর কামাল হোসেন মিলে নাকি ধানমন্ডি 32 নম্বরে 15ই আগস্ট ফুল দিতে যাবেন। তারপর জেডাই খান পান্না আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে এই ঘটনাটি ভুল। প্রায়শই মানে 2024-এর আগস্ট থেকেই জেডাই খান পান্না ফেসবুকে ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছেন, প্রায়শই ফেসবুক লাইভে আসছেন, তার বিরুদ্ধে কি গুজব ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে কথা বলছেন এবং তিনি বলছেন যে তাকে আসলে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যে অশালীন ছবি প্রচার হয়ে যায়, তার ফেসবুকে তার এডিট করা অশালীন ছবি তখন আগস্ট মাসে ছড়িয়ে যাওয়ার পর জেডাই খান পান্না, তিনি 80 বছরের বেশি, ঘৃণা জানিয়ে জেডাই খান পান্না তখন বলেন, আমি জানি স্বাধীনতা বিরোধী যারা জামায়াতে ইসলামী থেকে শুরু করে তাদের বাচ্চা কাচ্চারা এসব করছে, বিগত বিএনপি আওয়ামী লীগ আমলেও এমনটা দেখিনি, এখন কোনো পোস্ট করলে সেখানে বাজে বাজে কমেন্ট করছে তারা। জেডাই খান পান্না এই যে নিজেকে নানা সময়ে যে ব্যাখ্যা করে হাজির হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে, তখন তিনি বলছেন যে এরই সূত্র ধরে তিনি মঞ্চ 71 গঠন করেছেন। যেই মঞ্চ 71-এর অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা, সেটা তো মাত্র বললাম, সেই বিষয়টাও কিন্তু জেডাই খান পান্না উল্লেখ করেছেন। জেডাই খান পান্না এই আগস্ট মাসে 2025-এর আগস্ট মাসে শেখ হাসিনার যেই মামলায় মৃত্যুদণ্ড হয়ে গেল, সেই মামলাটিতেও তাকে যাতে সরকার পক্ষ মানে রাষ্ট্রপক্ষ তাকে যাতে আগস্ট মাসে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেডাই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেছিলেন আইনজীবী নাজনীন নাহার এবং তিনি তখন বলেছিলেন যে জেডাই খান পান্না ইতোপূর্বে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন, কারণ এর আগে মানে এই আইন আদালতে আবেদন পাঠানোর আগে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে এসে প্রথমে ঘোষণা দেন যে, এবং তারপর 2024-এর নভেম্বরে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা দেওয়ার পর 2025-এর আগস্টে তিনি একজন আইনজীবী পাঠিয়ে তার পক্ষে মানে তাকে যাতে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই আবেদনটা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তখন তাকে বলেন যে এটার আর সময় নাই, কারণ তারা এরই মধ্যে ওই আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করে ফেলেছেন সেই জুন মাসে, এবং তারা বলেন যে জেডাই খান পান্না ট্রেন মিস করেছে, কাজেই ট্রেন মিস করার পর
পরবর্তী মামলায় জেরাই খান পান্নাকে নিয়োজিত করা যায় কিনা তারা বিষয়টা দেখবেন। তখন জেরাই খান পান্নার পক্ষে যেই আইনজীবী আবেদন করেছিলেন সেই নাজনীন নাহার আদালতে বলেছিলেন যে যদি কোর্ট উনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য উনাকে যেন অ্যাসিস্ট করার অনুমতি দিয়ে দেওয়া হয়, সেই অনুরোধটাও ছিল। কিন্তু আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদনটাও তখন নাকচ করে দেয়। কারণ দেখুন, এই অ্যাসিস্ট করা টরার মতো আসলে সিরিয়াসলি বা গুরুতরভাবে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর কাজ করার সুযোগ আছে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি। কারণ যেটা বলছিলাম যে আইন অনুযায়ী এই রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব না, কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করা সম্ভব না। মানে রাষ্ট্রপক্ষ তাজুল ইসলামরা যে ধরনের নথিপত্রর ওপরে ভিত্তি করে মামলা পরিচালনা করবেন সেই নথিপত্রের ওপরেই তাকে কাজ করতে হবে। এবং জেরাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করবার মাধ্যমে শেখ হাসিনার বিচারের এই মামলাগুলোকে প্রশ্নমুক্ত করা যাবে কিনা সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, তেমনি অপেক্ষা করতে হবে যে সত্যি জেরাই খান পান্না এতটা আগ্রহ প্রকাশ করে যে এই সিনিয়র লয়ার শেখ হাসিনার পক্ষে লড়তে এলেন, তিনি মনে করেন কিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে তিনি যে মক্কেলের পক্ষে দাঁড়াতে যাচ্ছির কথা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন। তারা বলছেন নির্বাচন আসছে, 6 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ধারণা করা হয় 5-6 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা হবে, 7 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে, পুরো ডিসেম্বর মাস বিশ্ববিদ্যালয় ছুটি। তার মানে এই দীর্ঘ ছুটির ফেরে ছাত্রছাত্রীদেরকে সারা দেশে ছড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রাজনৈতিক পক্ষটি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে রাজনৈতিক অ্যাসাইনমেন্টে কাজে লাগাতে চায় কিনা সেটাও দেখবার জন্য অপেক্ষা করতে হবে। ভবনের পর ভবন নির্মিত হয়েছে যেই শুক্রবার দিন এক তীব্র এই ভূমিকম্পের ঝাঁকুনির রেশ কাটতে না কাটতেই শনিবারে আরো 3 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদী থেকে উৎপত্তি হয়েছে, এমনকি ঢাকার বাড্ডা থেকেও ভূমিকম্প উৎপত্তি হবার পর বিশেষজ্ঞরা এখন বলছেন যে মানে বড় ধরনের আরো কোনো ভূমিকম্প আসবার আগে হয়তো প্রকৃতি এই কাঁপুনিগুলোর মাধ্যমে জানান দিচ্ছে। কিন্তু বিজ্ঞান বলে যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। মানে আগামী 7 দিনে সেই বড় ভূমিকম্প আসছে, 15 দিনে আসছে বা 2 মাসে আসছে, এ ধরনের কোনো পূর্বাভাস দেওয়া ভূমিকম্পের ক্ষেত্রে সম্ভব নয়। এবং শিক্ষার্থীদেরকে সাথে সাথে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিকাল 5টার মধ্যে তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে। হল ছাড়াতে শিক্ষার্থীদেরকে এতটাই উদ্গ্রীব হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দ যে প্রথমবারের মতো হল ছেড়ে বাড়ি যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট অংশের ছাত্রছাত্রী যাদের ঢাকায় মানে রোজগার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই ভূমিকম্পে আতঙ্কিত ছিলেন বটে, কিন্তু সকলেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ করে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল তাদেরকে ছাড়িয়ে দিতে হবে এমন কোনো দাবি তুলছিলেন, তার কোনো নমুনা পাওয়া যায় না। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই ডাকসুর জিএস এএসএম ফারহাদ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ হলগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল, বিশেষ করে হাজী মোহাম্মদ মুহসিন হলটি ঝুঁকিপূর্ণ, সেই অভিযোগ করে শুক্রবারে তীব্র ঝাঁকুনির ভূমিকম্পের পরেই সেই হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীরা কর্মচারীদের জন্য নির্মিত, তাদের পরিবার নিয়ে বসবাসের জন্য নির্মিত স্বাধীনতা টাওয়ার, যেখানে প্রায় 50টির মতো ফ্ল্যাট আছে, সেই স্বাধীনতা টাওয়ারে উঠে গিয়েছিলেন হাজী মোহাম্মদ মুহসিন হলের ছাত্ররা। হাজী মোহাম্মদ মুহসিন হলের ছাত্ররা সেই কর্মচারীদের বাড়িতে উঠে যাওয়ার পর হাজী মোহাম্মদ মুহসিন হলের ছাত্ররা হঠাৎ করে এসে কর্মচারীদের বাসাবাড়ির এই টাওয়ারটি কেন দখল করে নিল, এবং এটা নিয়ে কোনো রকম বোঝাপড়া সম্ভব হচ্ছিল না হলের শিক্ষার্থীদের সঙ্গে। ডাকসু
ডাকসু নেতৃবৃন্দের কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অন্যদিকে কর্মচারীদের মধ্যেও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও যারা এই বিষয়টিকে ভালোভাবে দেখছিলেন না, তাদেরও এই নিয়ে ক্ষোভ বাড়ছিল। অন্যদিকে ডাকসু নেতৃবৃন্দ এখন সম্পূর্ণত ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। এই যে বিশ্ববিদ্যালয়টি হুট করে বন্ধ করে দেওয়া এবং টিউশনি করেন, চাকরি করেন, কিংবা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেই বাড়িতে যাওয়ার যাদের উপায় নেই, কিংবা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলেই কি বাড়ি কি নিরাপদ, মানে ভূমিকম্প থেকে বাড়িতে বাঁচা যাবে, বিশ্ববিদ্যালয়ে বাঁচা যাবে না, এ ধরনের যুক্তি যারা বিশ্বাস করেন না, যাদের কাছে এই যে এই হুট করে নেওয়া সিদ্ধান্তটা কোনো তৃতীয় পক্ষের সিদ্ধান্ত বলে মনে হচ্ছে, তারা 22শে নভেম্বর মানে বিশ্ববিদ্যালয় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা হয়েছে, এই ঘোষণার পর ভিসির বাড়ির সামনে সারা রাত অবস্থান নিয়েছিলেন এবং তিনি যাতে একচোখা দৃষ্টিভঙ্গিতে না থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য দায়িত্ব নিতে পারেন, সেই সক্ষমতা যাতে তাকে দান করা হয়, সেই জন্য তারা মোনাজাত করেন এবং তারা বলেন যে ডাকসুকে শিক্ষার্থীদের প্রতিবাদের কণ্ঠস্বর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাকসুর ভিপি মহোদয় সারাদিন ধরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে সারা দেশ ভরে ক্যাম্পেইন করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ঘুমাতে পারছে না, ভয়ের চোটে, আতঙ্কের চোটে ভিসি চত্বরে অবস্থান করছে, ভিপি মহোদয় দেখতে আসতে পারেন নাই, তার কোনো প্রতিনিধিকেও আমাদের সঙ্গে কথা বলার জন্য পাঠাতে পারেন নাই। তারা আল্লাহর কাছে ডাকসু প্রতিনিধিদের শিক্ষার্থীদের প্রতি সহমর্মী হওয়ার তৌফিক চেয়ে দোয়া চান এবং তারা বলেন যে বাধ্যতামূলক আবাসিক 3 দফা তাদের যে দাবি, সেই 3 দফা দাবিতে কর্ণপাত করা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কারণ তাদের কথা হচ্ছে 15 দিনে কি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যদি হলগুলো নিরাপদ না হয়, শতভাগ নিরাপদ না হয়, তাহলে সেই হলগুলোকে নিরাপদ করে ফেলবেন কি করে? যেই উদ্বেগটির কথা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন, তারা বলছেন নির্বাচন আসছে, 6 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ধারণা করা হয় 5-6 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা হবে, 7 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে, পুরো ডিসেম্বর মাস বিশ্ববিদ্যালয় ছুটি। তার মানে এই দীর্ঘ ছুটির ফেরে ছাত্রছাত্রীদেরকে সারা দেশে ছড়িয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী রাজনৈতিক পক্ষটি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে রাজনৈতিক অ্যাসাইনমেন্টে কাজে লাগাতে চায় কিনা সেটাও দেখবার জন্য অপেক্ষা করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলছেন তারা ডাকসু নির্বাচনের আগেই টের পেয়েছেন যে রাজনৈতিক পক্ষের কাছে তাদের সকলের ঠিকানা, ফোন নাম্বার, পরিবারের সদস্যদের ফোন নাম্বারও এমন ভাবে আছে যে ডাকসু নির্বাচনের আগেও তারা দেখেছেন যে এলাকায় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের পরিবারকে ফোন করে ডাকসু নির্বাচনে ভোটের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ করছিলেন। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনে করছিলেন এটা এক রকমের হুমকির সৃষ্টি করছে যে তাদের পরিবারের সদস্যদের ফোন নম্বর সহ সবকিছু কিনা এই রাজনৈতিক পক্ষটির কাছে আছে। কাজেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই যে হঠাৎ করে হল বন্ধ করে সারা দেশে তাদের ছড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে, নির্বাচনের তফসিল আসছে এবং নির্বাচনে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে সরকার। এই ঘোষণা আসবার পর একদিকে যেমন নির্বাচন কমিশন বলেছে সেটা তাদের জন্য কঠিন হবে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তৃতায় বলেছেন যে নির্বাচন আর সংসদ নির্বাচন আর গণভোট একদিনে হলে জেনোসাইড হয়ে যাবে, এটার তিনি ব্যাখ্যা না দিলেও তিনি যে সংঘাতের আশঙ্কা করছেন এবং একটা সংঘাতপূর্ণ পরিবেশে তার কর্মীদেরকে প্রস্তুত রাখতে চাইছেন সেটা নিশ্চিত। আর ডাকসু নেতৃবৃন্দ যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছেন নিজ নিজ এলাকায় এবং তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক প্রভাব বিস্তারে কাজ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রশিক্ষিত বাহিনীকে যে তারা পাশে চাইবেন সেটাকে অনেক পর্যবেক্ষকই খুব স্বাভাবিক একটা রাজনৈতিক কৌশল বলে মনে করছে। জামায়াতে ইসলামীর আরেক নেতা তাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটা বক্তৃতা ভাইরাল হয়েছে। সেই বক্তৃতায় তিনি বলেছেন জামায়াতে ইসলামীর জন্য যে সুযোগ এসেছে সে সুযোগ আর ভবিষ্যতে আসবে না। কাজেই জামায়াতে ইসলামীর কর্মী বাহিনীকে এই নির্বাচনের আগেই পরিস্থিতি এমন তৈরি করতে হবে যেই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর কথায়
প্রশাসন চলবে, প্রশাসনে যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। এই পরিস্থিতিটা তৈরি করা যে প্রয়োজন হয়ে পড়েছে জামায়াতে ইসলামীর জন্য, কোনো রাগঢাক ছাড়া আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতেই চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামাতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরীর মতো সিনিয়র নেতা এই মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে দাঁড়ে দাঁড়ে যেতে হবে, প্রাইমারি স্কুলের মাস্টারকে বলতে হবে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে বলতে হবে, এমনকি ডেকোরেটরের বয়ের সঙ্গেও সভা করতে হবে। এবং তিনি বলেছেন যে 10 কোটি করে লাহাগাড়া এবং সাতকানিয়ায় দেওয়া হয়েছে, এমন মন্তব্য তিনি করে বসেন ওই সভা সমাবেশে। তার মানে টাকা আছে যথেষ্ট। জামায়াতে ইসলামী মনে করছে যে জামায়াতে ইসলামীর এখন প্রয়োজন এমন কর্মী বাহিনী যারা সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করে প্রশাসনকে তাদের আন্ডারে নিয়ে আসতে পারবে, যাতে প্রশাসন তাদের কথায় উঠে বসে, মামলা করে, গ্রেফতার করে, সব তাদের কথায় হয় এই নির্বাচনের আগেই। তাহলে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যেমন ডাকসু ভিপি সাদিক কায়েমের মতো সক্রিয়, শিক্ষিত, বুদ্ধিমান তরুণদেরকে দরকার, তেমনি সেই তরুণদেরকে পাশে দরকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে বাংলাদেশ জুড়ে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের অবস্থান পাকাপোক্ত করেছে। কাজেই ওই যে যারা গিয়ে ভিসির বাড়ির সামনে মোনাজাত ধরলেন যে ভিসি কেন সকলের কথা শুনছেন না, একটা তৃতীয় পক্ষের কথায় হল বন্ধ করে দিয়ে এক্ষুনি যেতে বলছেন, তারা বলছেন ওই